আজকে আমরা শুরু করব একটা নতুন চ্যাপ্টার, যার নাম হবে পদার্থের গঠনে জীবের পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা। পরিবেশের যে গঠন হচ্ছে তাতে পদার্থগুলোর কি ভূমিকা আছে তা নিয়ে আলোচনা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে পৃথিবীতে কত রকমের মৌল আছে। পৃথিবীতে 92টি মৌল আছে, আবিষ্কৃত মৌল। এছাড়াও আছে অনেকটা যাদের নামকরণ করা হয়ে গেছে কিন্তু হয়তো আবিষ্কার হয়নি। এবার এই 92টি মৌলের মধ্যে মাত্র 16টি মানব দেহে বা অন্যান্য প্রাণীদের দেহে পাওয়া যায়, বাকিটা সবটাই হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে 92টি মৌলের মধ্যে 16টি মানব দেহে বা প্রাণী দেহে পাওয়া যায়। তাহলে এই 16টি মৌলগুলোর মধ্যে কোনগুলো আবার বেশি আছে, কোনগুলো আবার কম আছে, শতাংশের তুলনায় আমরা বিচার করে দেখবো যে পৃথিবীর 100 গ্রামে কোনটা বেশি আছে, মানবদেহের 100 গ্রামে কোনটা বেশি আছে। তার আগে আমরা জেনে নেব যে এই সমস্ত 16টি মৌলগুলো কি। তারা 16টির মধ্যে যে সমস্ত বেশি পরিমাণে আছে সেই সমস্ত মৌলগুলো হচ্ছে প্রথমত অক্সিজেন। অক্সিজেন আছে মানবদেহে 6 to 1.42 শতাংশ, 61.442 শতাংশ। এবং যদি পৃথিবীতে দেখা যায়, পৃথিবী পৃষ্ঠের উপরে, এদিকে যদি আমি মানবদেহটা লিখি, মানবদেহের শতাংশ, তাহলে পৃথিবী পৃষ্ঠের শতাংশে এটা হচ্ছে 46.6 শতাংশ। আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, এটা শতাংশতে বিবেচনা করা হচ্ছে, মানে প্রতি 100 গ্রামে অক্সিজেন পৃথিবীতে বেশি আছে নাকি প্রতি 100 গ্রামে অক্সিজেন মানবদেহের মধ্যে বেশি আছে। তাহলে প্রতি 100 গ্রামে অক্সিজেন মানবদেহের মধ্যে বেশি আছে। এরপরে হচ্ছে কার্বন। মানবদেহে আছে 22.85, পৃথিবীতে আছে লেস দেন 1%, 1%ও কম আছে। নাইট্রোজেন আছে 2.57 শতাংশ। এতেও নাইট্রোজেন আছে, খুব কম পরিমাণে আছে, বেশি পরিমাণে নেই। এছাড়াও লিখবো হাইড্রোজেন 9.99 শতাংশ, এটাতেও হাইড্রোজেন আছে। এতে আছে, এরপরে যদি বেশি পরিমাণে হয় তাহলে আছে সিলিকন, 27.7 শতাংশ। তাছাড়া বিভিন্ন মৌলগুলো যখন আমরা দেখতে পেলাম তখন দেখতে পাচ্ছি যে মানবদেহে এই 4টা মৌল যেটা আছে, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই 4টা মৌলের পরিমাণ পৃথিবীর পৃষ্ঠের যতটা মৌল আছে তার শতাংশের তুলনায় বেশি আছে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে কোন কোন মৌলগুলো পৃথিবীর পৃষ্ঠের তুলনায় মানবদেহে বেশি আছে শতাংশতে, তাহলে আমরা সেখানে বলতে পারবো যে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই সমস্ত মৌলগুলো পৃথিবীতে বেশি পরিমাণে আছে। এবার দেখো যে মানবদেহের প্রায় 97 শতাংশ কিন্তু এই 4টা মৌলতেই পূর্ণ করে দিচ্ছে। মানব শরীরের 97 শতাংশ, প্রায় 97 শতাংশ মিলে জুড়ে আছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এবার হবে যে শুধুমাত্র কি মানবদেহে এই সমস্ত মৌলগুলো আছে আর অন্যান্য প্রাণীদেহে কি নেই? তাহলে মানবদেহ ছাড়াও কিন্তু বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, ছত্রাক, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদে এই সমস্ত 4টি মৌল বর্তমান আছে। আর এই সমস্ত 4টি মৌল কিন্তু প্রত্যেকটা এদেরকে যদি তৈরি করা হয়, ধরো যেটা তৈরি হবে CO2, কার্বন আর অক্সিজেন দিয়ে তৈরি, H2O, তার প্রত্যেকটা হচ্ছে একটা অজৈব যৌগ। কার্বন ডাই অক্সাইড, জল, কার্বন, নাইট্রোজেন, তাহলে এগুলো হচ্ছে মৌল। কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো আলাদা ভাবে, কিন্তু যখন এদের একটা যৌগ তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে একটা অজৈব যৌগ। কিন্তু মানবদেহে কি করে যে এই সমস্ত অজৈব যৌগকে নিয়ে, মানবদেহ না, প্রাণী জগৎ যেগুলো জীব আছে, উদ্ভিদ, প্রাণী সবকিছু মিলে, তাহলে এই সমস্ত অজৈব যৌগগুলোকে নিয়ে ও জৈব যৌগ তৈরি করে। এরা হচ্ছে জীবের
নতুন যৌগ তৈরির ধর্ম। তাহলে এক কথায় বলতে পারবো যে জীবদেহের যে নতুন যৌগ তৈরির ধর্ম আছে সেই ধর্মটা ব্যাখ্যা করো। তাহলে জীবদেহের নতুন যৌগ তৈরির ধর্ম আছে সেটা দেখো। যে জীবজগৎ কি করে, পাতায় থাকে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটা কি করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেই CO2, প্লাস ভূপৃষ্ঠের কি নেই, জল নেই, খনিজ সম্পদ নেই, তাহলে জল H2O দিয়ে সূর্যালোকের উপস্থিতিতে তাহলে আলো কি তৈরি করে C6H12O6। তাহলে এই যে যৌগটা তৈরি করলো C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই যে গ্লুকোজটা তৈরি করলো সেই গ্লুকোজটা দেখা গেল এটা সমতা বিধান করলাম না, আমি যদি সমতা বিধান করতাম তাহলে এটা হতো 6CO2 কার্বন, ছয় 12 অক্সিজেন 6 2 12 আর 6 18 6 আর 12 18 ঠিক আছে। তাহলে দেখো যে এই যে কার্বন ডাইঅক্সাইড নিল অজৈব যৌগ, জল নিল অজৈব যৌগ, সূর্যের আলোর উপস্থিতিতে দুটো অজৈব যৌগ নিয়ে একটি যৌগ তৈরি করলো সেটা হচ্ছে গ্লুকোজ। আর এই গ্লুকোজটা হচ্ছে এক প্রকারের জৈব যৌগ, আর এটা হচ্ছে এদের দুজনের থেকেই কিন্তু আলাদা। তাহলে একটা নতুন যৌগ তৈরি করলো। তাহলে জীবের মধ্যে কি আছে, নতুন যৌগ তৈরির একটা প্রক্রিয়া আছে বা নতুন যৌগ তৈরির ধর্ম আছে। এই ধর্মটা কিন্তু জড়ের মধ্যে পাওয়া যাবে না, কারণ জড় জিনিস কি করতে পারবে না, কোনো কিছু তৈরি করতে পারবে না, কিন্তু জীবরা তৈরি করতে পারবে। এছাড়াও জীব কি করতে পারে, যে এই সমস্ত যৌগগুলোকে নিয়ে ও গাছ থেকে ওষুধ তৈরি করে, গাছের ওষুধ তৈরি হয়। তাছাড়া গাছ থেকে কি করা যায়, রং তৈরি করা যায়, গাছ থেকে কি করা যায়, সুগন্ধি পাওয়া যায়। তাহলে এই সমস্ত যৌগগুলো যে তৈরি করলো, তাহলে এই সমস্ত যৌগ তৈরি করার ধর্ম শুধুমাত্র কার মধ্যে আছে, শুধুমাত্র জীবের মধ্যেই আছে। তাহলে এরকম প্রশ্ন যে জীব জগৎ বা জীব যে নতুন যৌগ তৈরি করতে পারে ব্যাখ্যা করো, তাহলে অবশ্যই করতে পারবে। এরপরে হবে যে জলের ভূমিকা, জীবদেহের মধ্যে জলের কি ভূমিকা আছে। সাধারণভাবে যদি বলতে হয় তাহলে জলই জীবন, যেটা আমরা সকলেই জানি যে জলই জীবন বা জলের এক অপর নাম হচ্ছে জীবন। অক্সিজেনের পরবর্তীতে যদি কারো স্থান থাকে মানব দেহের বা মানব শরীর গঠনের ক্ষেত্রে, মানব শরীর না সমস্ত জীব জগৎ তৈরির ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে জলের ভূমিকা। মানে মানুষের দেহে প্রায় 70 থেকে 80% হচ্ছে জল। মানব দেহের 70 থেকে 80% হচ্ছে জল দিয়ে তৈরি। তাছাড়া বলতে পারবো যে 4 ভাগ জলের মধ্যে, মানব দেহে যদি 4 ভাগ জল থাকে তার মধ্যে 3 ভাগ থাকে কোষের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে 3 ভাগ জল থাকে। তাহলে বাকি আর 1 ভাগ কোথায় থাকে, তাহলে বাকি 1 ভাগ থাকে রক্তের মধ্যে আর কোষের বাইরে। কোষের বাইরে আর রক্তের মধ্যে। রক্ত যে চলাচল করে কার মাধ্যমে চলাচল করে, জলের মাধ্যমে চলাচল করে। তাছাড়াও আমরা যে সমস্ত খাবার খাই, আমরা কি খাই, বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট বলতে শর্করা জাতীয় খাদ্য খাই, যেমন গ্লুকোজ তৈরি হলো সেই খাদ্যটা খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই। তাহলে এই সমস্ত খাদ্য যে খাবো তার যে পাচন বা পাক ক্রিয়া যেটা হবে, পাচন ঘটবে, তাহলে সেগুলো আবার কার মাধ্যমে বেরিয়ে যাবে, বা বিভিন্ন কলাকোষের মধ্যে সেই রসগুলো কার মাধ্যমে যাবে, সেই সমস্ত রসগুলো যাবে ওই জলের মাধ্যমে। একটা প্রাপ্তবয়স্ক মহিলাদের তুলনায় প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে জলের পরিমাণ 10% বেশি। প্রাপ্তবয়স্ক মহিলাদের তুলনায় বা মেয়েদের তুলনায় ছেলেদের দেহে জলের পরিমাণ 10% বেশি। কারণ বেশি, কারণ মেয়েদের শরীরে কি আছে, ফ্যাট আছে, ফ্যাটের পরিমাণ বেশি। আর যার শরীরে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে তার শরীরে জলের পরিমাণ কম থাকবে। যেমন যদি এরকম বলা হয় যে পাতলা ছেলের তুলনায় মোটা লোকের দেহে জলের পরিমাণ কম, যে পাতলা লোকের কাছে জলের পরিমাণ বেশি থাকে, কারণ তার কাছে কি নেই, ফ্যাট নেই। ফ্যাট কার কাছে আছে, মোটা লোকের কাছে আছে। ওজনের দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে সমস্ত বয়স্ক লোকের তুলনায় বাচ্চাদের দেহে জলের পরিমাণ বেশি। কারণ বাচ্চাদের কি আছে, রক্ত চলাচল বেশি, হার্টবিট বেশি, হৃদস্পন্দন বেশি থাকে।
প্রাপ্তবয়স্ক লোকের তুলনায়। তাহলে এখানে কয়েকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে জল মানবদেহে 70 থেকে 80% থাকে। 4 ভাগ যদি জল ধরা হয় তাহলে 3 ভাগ থাকে কোষের মধ্যে, বাকি 1 ভাগ থাকে কোষের বাইরে আর রক্তের মধ্যে। তাছাড়া যে খাদ্যের পরিপাক ক্রিয়া, পাচন, দেহ থেকে দূষিত পদার্থ বর্জ্য বা মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যাওয়া, কিসের মাধ্যমে বেরোয়? সব জলের মাধ্যমে। কেউ যদি জল কম খায় তাহলে তার গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি, কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও বেশি। এবার জানতে পারলাম যে মহিলাদের তুলনায় পুরুষের দেহে জলের পরিমাণ 10% বেশি, কারণ মহিলাদের দেহে কি আছে? ফ্যাট আছে। প্রাপ্তবয়স্ক লোকের বা ওজনের দিক দিয়ে প্রাপ্তবয়স্ক লোকের থেকে বাচ্চাদের শরীরে জলের পরিমাণ বেশি। পাতলা লোকের যে জলের পরিমাণ কার তুলনায় বেশি? মোটা লোকের তুলনায় বেশি, কারণ মোটা লোকে কি আছে? ফ্যাট আছে। তাহলে যাদের শরীরে ফ্যাট থাকবে বা ফ্যাটের যেখানে থাকবে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে, সেখানে জলের পরিমাণ কমে যাবে। যেমন আমরা জানি যে মরুভূমির উট বলা হয় কাকে? মরুভূমির জাহাজ বলা হয় উটকে, কারণ যেটা ক্রুজ থাকে সেখানে চর্বি থাকে। ফ্যাট যদি বেশি পরিমাণে থাকে তার শরীরে জলের পরিমাণ কম হবে, তাহলে তার জন্য তার জলের খুব কম প্রয়োজন পড়ে। এরপরে হবে, তাহলে জলজ প্রাণীরা অক্সিজেন পায় কোথায়? এবার জলের মধ্যে কি আছে? আমরা জানি জল H2O, তাহলে এখানে হাইড্রোজেন আছে আবার অক্সিজেন আছে। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন থাকার জন্য জলজ প্রাণীরা কি করে? এই অক্সিজেনকে কাজে লাগিয়ে তাদের শ্বাসক্রিয়া চালায়, তারা খাদ্য তৈরি করতে পারে। আবার জলের মধ্যে কি গুলো থাকে? ক্যালসিয়াম গুলো থাকে, বা ক্যালসিয়াম দ্রবীভূত অবস্থায় থাকে। তারপরে কার্বন ডাই অক্সাইড থাকে। তাহলে ওই যে ক্যালসিয়াম আর কার্বন ডাই অক্সাইড থাকে, তারা পরস্পরের সাথে কি করে? যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, CaCO3। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট যেটা যৌগ তৈরি করবে, সেই যৌগটা দিয়ে ঝিনুকরা নিজেদের খোলস তৈরি করে। শামুক ঝিনুক থাকে না জলের মধ্যে, তাহলে তারা কি করবে? নিজেদের খোলস তৈরি করবে। তাহলে সেখানেও কিন্তু জলের মধ্যে থাকা সত্ত্বেও সেখানে ক্যালসিয়াম আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে সেটা দিয়ে তারা কি তৈরি করতে পারলো? নিজেদের খোলস তৈরি করতে পারলো। এছাড়াও জলের মধ্যে যে সমস্ত প্রাণী থাকে তারা জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন দিয়ে তারা শ্বাসকার্য চালায়, খাদ্য তৈরি করে। এরকম জলজ উদ্ভিদের নাম হচ্ছে পাতাঝিঝি, স্পাইরোগাইরা, শ্যাওলা, তারপরে হবে হাইড্রিলা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত উদ্ভিদরা কি করে? জলের মধ্যে থাকা সত্ত্বেও তারা নিজেদের শ্বাসকার্য চালায়, তাছাড়া খাদ্য তৈরি করতে পারে। এবার হবে যে সমস্ত যৌগগুলো আমাদের দেহে প্রয়োজন আছে জল ছাড়াও, তাহলে জল ছাড়া কি কি প্রয়োজন আছে? জল ছাড়া প্রয়োজন আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তারপরে হবে সোডিয়াম, পটাশিয়াম। তাহলে ইত্যাদি যে সমস্ত যৌগগুলো আছে, জিঙ্ক আছে, তাহলে এই সমস্ত যৌগগুলো আমাদের মধ্যে আসে কোথা থেকে? তাছাড়া এখানে তোমাদের বইয়ের দিকে নিচের দিকে দেখবে যে ছোট মাছ খাওয়া ভালো কেন, বা ছোট মাছ খেলে ক্যালসিয়াম পাওয়া যায় কিভাবে? দেখো, ক্যালসিয়াম হচ্ছে আমরা আমাদের দেহে যে সমস্ত যৌগগুলোর প্রয়োজন আছে, ধরুন ক্যালসিয়ামের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে, তাহলে আমরা কি করে খাবো? সরাসরি লোহাকে তো খেয়ে নিতে পারবো না, কারণ লোহাকে খেলে তো আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না ওইরকম করে। কারণ এই সমস্ত যৌগগুলো যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে এই সমস্ত মৌলগুলোকে আমাদের কি হিসাবে খেতে হবে? কোনো একটা আয়ন রূপে, কোনো একটা যৌগের আয়ন রূপে। যেমন ক্যালসিয়াম যদি খাই তাহলে ক্যালসিয়াম ফসফেট খেতে হবে। ক্যালসিয়াম ফসফেট কি? যে ছোট মাছগুলো থাকে তার হাড় যেগুলো থাকে, যেগুলোকে আমরা কাটা বলি, তাহলে ওই কাটাতে বিশাল পরিমাণে কি থাকে? ক্যালসিয়াম ফসফেট থাকে। তাহলে এই ক্যালসিয়াম ফসফেট থেকে আমরা ক্যালসিয়ামটা আয়ন রূপে পেয়ে যাই। যদি আমরা মাছ খাই তাহলে কি পাবো? এই ক্যালসিয়ামটা পাবো। তাহলে এই ক্যালসিয়ামটা পেলে কি হবে? আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। তাছাড়া ক্যালসিয়ামের ট্যাবলেট পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। এই যে ক্যালসিয়াম কার্বনেট, সাধারণত যে সমস্ত মহিলাগুলো যখন বড় হয়, মেয়ে থেকে যখন মহিলাতে পরিণত হয়, তখন কি হবে?
তাদের হাড়গুলো দুর্বল হতে থাকে। তার কারণ দুর্বল হওয়ার হচ্ছে যে তাদের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম তাদের বৃদ্ধির জন্য কাজে লাগে, ফলে তাদের হাড়ের সমস্যা দেখা যায়। আর সেই হাড়ের সমস্যা দেখা দেওয়ার জন্য সেখানে তাদের প্রয়োজন পড়ে ক্যালসিয়ামের, কারণ হাড়ের মুখ্য উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তাই ওই যে ক্যালসিয়ামটা আছে সেটা কি থাকবে, ওই হাড়টাকে শক্ত করবে, তাছাড়া তার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। তার জন্য মাদেরকে কি দেওয়া হয়, ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়। তাহলে ওই ক্যালসিয়ামের ট্যাবলেটে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, সেখান থেকে আমরা ক্যালসিয়াম আয়নটা পাবো। তাহলে বোঝা গেল যে মায়েদেরকে ক্যালসিয়ামের ট্যাবলেট কেন দেওয়া হয়, কারণ সেখানে কি থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে, যেটা তার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। তাছাড়া মেটে খেলে আয়রনের পরিমাণ বৃদ্ধি পায় কেন, বা মেটে খাওয়া ভালো কেন? মেটে তো আমরা প্রায় খাই, অনেকেই খাই না। তাহলে মেটে খায় কেন, কারণটা হচ্ছে যে মেটেতে খুব বেশি পরিমাণে ফেরাস আয়ন থাকে, Fe2+। আর এই ফেরাস আয়নটা কি করবে, আমাদের দেহের মধ্যে যে রক্তটা আছে, রক্তের মুখ্য উপাদানটা কি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাতে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের মুখ্য উপাদানটা হচ্ছে এই ফেরাস আয়নটা। যদি এই ফেরাস আয়নের যদি ঘাটতি ঘটে, তাহলে আমাদের লোহিত রক্তকণিকা দুর্বল হয়ে পড়বে। তাহলে এই যে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনের মধ্যে ফেরাস আয়নটা প্রয়োজন আছে, তাহলে সেটা কোথা থেকে পাবো আমরা? ফেরাস জাতীয় কোনো যৌগ খেতে হবে, আর সেই ফেরাস জাতীয় যৌগ আমাদের কোথায় আছে, মেটেতে খুব বেশি পরিমাণে আছে। তাছাড়াও সোডিয়াম পটাশিয়াম আয়ন আমাদের প্রয়োজন আছে। তাহলে এই সমস্ত আয়নগুলো বিভিন্ন যৌগের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে। যেমন সোডিয়াম ক্লোরাইড লবণে পাওয়া যাবে, পটাশিয়াম ক্লোরাইডেরও বিভিন্ন যৌগ পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের যৌগগুলো পেয়ে যাচ্ছি। তার মধ্যে আমরা বলতে পারলাম যে ক্যালসিয়াম কি কাজে লাগে, আমাদের হাড় গঠন, দাঁতের গঠনের কাজে লাগে। ফেরাস কি কাজে লাগে, ফেরাস বিভিন্ন প্রকারের কাজ বলতে যে আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের চাহিদা বা হিমোগ্লোবিনের ফেরাসের চাহিদা মেটাতে কাজে লাগে। সোডিয়াম আর পটাশিয়ামের মুখ্য কাজ হচ্ছে যে কোথাও যদি আমাদের পিঁপড়ে কামড়ে নেই, তাহলে সেখান থেকে কি হবে, স্নায়ু স্পন্দনের মাধ্যমে নিউরনগুলো কি করবে, সেখান থেকে স্পন্দনটা নেবে, সেই স্নায়ু স্পন্দনটা আমাদের মস্তিষ্কে পাঠাবে। মস্তিষ্ক কি করবে, তখন ওই পিঁপড়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। এই যে এত বড় কাজ একটা খুব ক্ষুদ্র সময়ের মধ্যে ঘটছে, কার প্রভাবে ঘটছে, তাহলে এই দুটো আয়নের প্রভাবে ঘটছে। একটা সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে পটাশিয়াম আয়ন। তাহলে এই আয়ন দুটো কি করে, যে এদের মধ্যে একটা কোষের মধ্যে থাকে আর একটা কোষের বাইরে থাকে। তাহলে এদের মধ্যে কি করবে, স্নায়ু স্পন্দন যখন হবে, মানে নিউরনের মধ্যে একটা থেকে আরেকটা জায়গাতে যখন যাবে, তখন কি হবে, মাথা থেকে আবার ছড়াটা যাবে। এরা কি করবে, যে ওই স্নায়ু স্পন্দনটা পাঠাতে সাহায্য করে। দেহের বিভিন্ন প্রান্ত থেকে মাথার বা সুষুম্না কাণ্ডতে স্নায়ু স্পন্দনটা পাঠায়। স্নায়ু স্পন্দনের পরিবর্তিতে কি হবে, আমরা সেই পিঁপড়ের বা সুরসুরি লাগা থেকে তার প্রতিক্রিয়া করতে পারবো। তাহলে এই সমস্ত মৌলগুলো বা আয়নগুলোর কাজ জেনে গেলাম, কোথা থেকে পাওয়া যায় সেটাও জেনে গেলাম। এরপরে আসবে জৈব যৌগ কাকে বলে। বেশি পরিমাণে জৈব যৌগ কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সেটা জীবরা নিজে থেকে তৈরি করে। তাহলে ক্যালসিয়াম, তাহলে জৈব যৌগের মুখ্য উপাদান হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এই যে চারটা মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত যৌগকে বলা হবে জৈব যৌগ। তাহলে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগকে বলা হবে জৈব যৌগ। জৈব যৌগের মুখ্য উপাদানগুলোর মধ্যে আছে, প্রথমটা হবে শর্করা মানে জৈব যৌগ। তারপরে হবে লিপিড বা ফ্যাট, আরেকটা হবে নিউক্লিক অ্যাসিড, তাহলে শর্করা হচ্ছে এক প্রকারের জৈব যৌগ, যেটা জীবদের ফলে তৈরি হয়। তাহলে শর্করার মুখ্য উপাদানগুলো হচ্ছে C6H12O6। এখানে তারা দেখতে পেলাম কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। লিপিডের মধ্যেও পাবো নিউক্লিক অ্যাসিড। কি নিউক্লিক অ্যাসিডের মুখ্য উপাদান অ্যামিন থাকবে। যেমন একটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে
এটা একটা চিত্র আছে যে প্রত্যেকটা জয়েন্ট যেখানে আছে সেখানে কিন্তু কার্বন আছে, CH2 আছে। তাহলে এখানে CH2 আছে, এখানে C আছে, CH আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে CH আছে, এখানে N আছে, এখানে কিন্তু CH2 আছে। তাহলে যেখানে যেখানে জয়েন্ট আছে কিন্তু যেখানে কোনো নাম উল্লেখ নেই তাহলে সেখানে কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের নাম হচ্ছে সাইটোসিন। সাইটোসিন এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা উদাহরণ। তাহলে এই যে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবটাই আছে। তাহলে এটা একটা নিউক্লিক অ্যাসিড, যেটা একটা যৌগ। তাহলে এই সমস্ত যৌগগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন দিতে হয়। তাছাড়া আমাদের দেহ গঠনে বিভিন্ন কাজে লাগে। যেমন নিউক্লিক অ্যাসিডের মুখ্য উপাদানটাই হচ্ছে দেহ গঠন করা, তারপরে বার্তা বহন করা, বংশগতির বার্তা, যেটা পরবর্তীতে বলছি। শর্করা আমাদের শরীরের শক্তির চাহিদা, শক্তির যোগান দেওয়া। লিপিড কি করে? লিপিডের বিশাল কাজ আছে, সেটাও বলছি। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এছাড়াও আমাদের শরীরে আরো কিছু উৎসেচক যেমন ভিটামিন, এই সমস্ত জিনিস কাজে লাগে। এবার দেখে নিব যে একটা চারা গাছকে যদি আমরা মাটিতে, একটা চারাকে না রেখে একটা বীজকে যদি আমরা মাটিতে রেখে দিই তাহলে কিছুদিন পরে দেখতে পাবো সেখান থেকে চারা গাছ বেরিয়ে এসেছে। তাহলে এই চারা গাছ বেরিয়ে আসার জন্য তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পেয়েছে? তাহলে যে প্রয়োজনীয় শক্তিটাই যে পেয়েছে সেই শক্তিটাকে আমরা কি বলবো? তাহলে একটা গাছকে যদি আমরা বা একটা বীজকে যদি আমরা মাটিতে পুঁতে দিই বা ফেলে রাখি তাহলে সেখান থেকে কিছুদিন পরে চারা গাছ বেরিয়ে আসবে। আর সেই চারা গাছ বেরোনোর জন্য তার যে প্রয়োজনীয় শর্করা, সেই শর্করাকে বলা হবে জ্বালানি খাদ্য। কি বলা হবে? তাহলে জ্বালানি খাদ্য কাকে বলবো? জ্বালানি খাদ্য বলা হবে যে একটা বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, একটা বীজের যখন অঙ্কুরোদ্গম হয় তাহলে তার জন্য যে প্রয়োজনীয় শক্তি বা প্রয়োজনীয় খাদ্যটা আছে সেই খাদ্যটাকে বলা হবে জ্বালানি খাদ্য। তাহলে সেই জ্বালানি খাদ্য কি করবে? তাহলে একটা বীজকে বেরিয়ে আসতে সাহায্য করলো, অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করলো। তাহলে এটা কি এক প্রকারের শক্তি বা খাদ্য, শর্করা। দ্বিতীয় হচ্ছে যে লিপিড কি করে? লিপিড হচ্ছে যে লিপিড যদি বেশি থাকে তাহলে জল কম লাগবে। তাছাড়া লিপিড শরীরের দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। যেমন শীত প্রধান দেশে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের লিপিডের পরিমাণ বেশি, রোমের পরিমাণও বেশি থাকে, সেটা আলাদা জিনিস, কিন্তু লিপিডের পরিমাণ বেশি। যেমন সমুদ্রের